প্রিয় ফটিকছড়িবাসী, আসসালামু আলাইকুম। আবারও একটু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। একটা ভিডিও আমার দৃষ্টিগোচর হয়েছে, অনেকে পাঠিয়েছেন। ভিডিওতে আমি কিছু আপত্তিকর বক্তব্য শুনেছি, কিছু মিথ্যা তথ্য পেয়েছি, যার কারণে আমাকে কিছু কথা বলতেই হবে। আমাদের চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের জামায়াতের প্রার্থী জনাব নুরুল আমিন সাহেবের একজন আইনজীবী জনাব ইসমাইল গনি সাহেব একটা ভিডিও বার্তা দিয়েছেন। ওনার ভিডিও বার্তায় অনেকগুলো তথ্য মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক, বাস্তবতার সাথে তথ্যের কোনো মিল নেই, বক্তব্যের কোনো মিল নেই। উনি বক্তব্য রেখেছেন যে জনাব সরওয়ার আলমগীর সাহেবের প্রার্থিতা বাতিল হয়েছে নুরুল আমিন সাহেবের মামলার কারণে নয়, প্রিমিয়ার লিজিংয়ের মামলার কারণে। এই বিষয়টা আমি এভাবে বলবো। দেখেন, আমরা যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি সেদিন একটা হলফনামা দিয়েছি। সেই মনোনয়নপত্রটি স্ক্রুটানাইজ করা হয় 2/1/2026-এ। রিটার্নিং কর্মকর্তা নির্ভুল পেয়ে আমাদের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছিলেন। সংক্ষুব্ধ হয়েছেন জনাব নুরুল আমিন সাহেব। উনি একটা আপিল দায়ের করলেন। আপিল শুনানি শেষে আপিলটা নামঞ্জুর হয়। আপিল নামঞ্জুর হওয়ার পরে বৈধ প্রার্থী বহাল রাখায় আমরা অডিটোরিয়াম হল ত্যাগ করে চলে আসি। ওনারা ওখানে ওই শুনানিটিও কোনো ধরনের তথ্যের গরমিল, মিথ্যা তথ্য উপস্থাপন, ঋণ খেলাপি কিছুই প্রমাণ করতে পারেননি। ফলে আমাদের প্রার্থীতা বহাল রাখা হয়েছে। সরওয়ার আলমগীর সাহেব বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। আমরা চলে আসার পর ওনারা প্রিমিয়ার লিজিংকে ব্যবহার করে, আমি সরাসরি বলছি, প্রিমিয়ার লিজিংকে ওনারাই ব্যবহার করেছেন, প্রিমিয়ার লিজিংকে ওনারাই গাইড করেছেন। প্রিমিয়ার লিজিংয়ের সাথে আমাদের অনেক আগেই সেটল হয়ে গেছে। এই সেটল বিষয়টার মধ্যেও ওনারা মিসগাইড করে প্রিমিয়ার লিজিংয়ের লয়ারকে ব্যবহার করে তারা বিকালবেলায় 4টার সময় একটা অর্ডার করেছেন চেম্বার জজ থেকে। ওই অর্ডারটা কমিউনিকেট করে ওনারা বিকালবেলায় 4:15 সম্ভবত ওনারা আমাদের প্রার্থিতা বাতিল করিয়েছেন। তাহলে বলেন তো, এই প্রার্থিতা বাতিলের মামলাটা কার? মামলাটা হচ্ছে নুরুল আমিন সাহেবের। এই মামলা তো প্রিমিয়ার লিজিংয়ের না। আপিল করেছে কে? নুরুল আমিন সাহেবের। এটা তো প্রিমিয়ার লিজিংয়ের আপিল না। তাহলে ওই মামলাতে প্রিমিয়ার লিজিং তো পার্টিও না। প্রিমিয়ার লিজিং ঢুকলো কীভাবে? তারা ঢুকেও নেই। অর্ডার কমিউনিকেট করলো কে? আপনারা। প্রিমিয়ার লিজিংকে আপনারা জাস্ট ব্যবহার করেছেন সুযোগ বুঝে। সেটেল একটা বিষয় প্রিমিয়ার লিজিংয়ের সাথে। যাই হোক, প্রার্থিতা বাতিল হয়েছে, আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা রিট করেছি প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য। ওখানে রিটে শুনানির সময় আমরা ওই দলিল উপস্থাপন করেছি যে মামলাটা কারণে আমাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেই মামলাটা প্রিমিয়ার লিজিং চেম্বার জজে নন প্রসিকিউশন করে মামলা প্রত্যাহার করে নিয়েছেন। এই অর্ডারটা আমরা কমিউনিকেট করেছি রিটে, গতকাল আমরা কমিউনিকেট করেছি। কমিউনিকেট করার পরে কোর্ট কনভিন্স যে ইতিপূর্বেও আমার ঋণখেলাপের কোনো বিষয় ছিল না, ইতিপূর্বেও তথ্য উপাত্ত গোপন করার কোনো বিষয় প্রমাণিত হয়নি, এবং রিট শুনানির মধ্যেও তথ্য উপাত্ত গোপন করার কোনো বিষয় প্রমাণিত হয়নি। শুধুমাত্র মহামান্য আপিল বিভাগের চেম্বার জজের একটা আদেশের কারণে, আদেশ কমিউনিকেট করার কারণে আমাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। সেই যে মামলা থেকে আদেশ কমিউনিকেট করা হয়েছে, প্রিমিয়ার লিজিং সেই মামলায় প্রত্যাহার করে নিয়েছে। সে অর্ডারটা যখন আমরা দিলাম, তখন ওনারা নিরুপায় হয়ে, যখন দেখলো যে আদেশ আমাদের পক্ষে এসে যাচ্ছে, আর কোনো উপায় নেই, তখন নিরুপায় হয়ে ওনারা কী করলেন?
আবার কোত্থেকে যমুনা ব্যাংকের একটা আদেশ 2022 সালে যেখানে সেটেল হয়ে গেছে যমুনা ব্যাংকের সাথে, 2022 সালে যাদের সাথে আমার সেটেলমেন্ট হয়ে গেছে তাদের একটা মামলার রেফারেন্স ওনারা নিয়ে আসলেন যে এই ধরনের একটা মামলা আমাদের সরলঙ্গীর সাহেবের সাথে যমুনা ব্যাংকের পেন্ডিং আছে। কোর্ট তখন বলল যমুনা ব্যাংকের সাথে যে আমাদের ঋণের বিষয়টা সেটেলমেন্ট হয়ে গেছে সেই ডকুমেন্টটা আমরা কোর্টে উপস্থাপন করেছি। কোর্ট বলল যে আমি তো দেখছিস যে এটা সেটেল হয়ে গেছে, তারপরেও যেহেতু অ্যাপিলেট ডিভিশনের একটা আদেশ, স্টে ব্যাকেটের আদেশ আছে, ওইটা আপনারা একটা সমাধান করে আসেন। কোর্ট তখন আমাদেরকে বলল যে ঠিক আছে, মামলাটি অর্ডারের জন্য থাকবে ডে আফটার টুমোরো। কিন্তু ইসমাইল গনি সাহেব তার বক্তব্যতে যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা সম্পূর্ণ মিথ্যা। কেন মিথ্যা আমি বলি, কারণ ওখানে তো শুধু আমি ছিলাম না, আমাদের জাস্টিস ফয়সাল মাহমুদ ফয়জি ছিল, অ্যাডভোকেট রনি ছিল, অ্যাডভোকেট হাসান ছিল, অ্যাডভোকেট মিজান ছিল, তারপরে আরও অনেক অ্যাডভোকেট ছিল, আমাদের পক্ষে ছিল এবং জামায়াতের পক্ষে অ্যাডভোকেট ছিল, আইনজীবীরা ছিল। ওখানে তো এমন ধরনের কোনো কথা হয় নাই যমুনা ব্যাংক আমার কাছে টাকা পাবে, আমি যমুনা ব্যাংকের টাকা দিয়ে দিব, যমুনা ব্যাংকের টাকা দিয়ে সেটেলমেন্ট করে আমি আসব, আমাকে সময় দেন, এই ধরনের কোনো বক্তব্য তো ওখানে উপস্থাপন হয়নি। আমরা তো এই ধরনের কোনো বক্তব্য দিইনি। কোর্ট সো মোটো বলল যে যেহেতু একটা বিষয় আমার নলেজে চলে আসলো যে অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজের একটা স্টে ব্যাকেট আদেশ আছে, আমার নলেজে যেহেতু এসে গেছে, তাহলে আপনারা কাইন্ডলি আমাকে ওই আদেশের ওই মামলার সর্বশেষ আদেশ দিবেন, অথবা ওই মামলা প্রত্যাহার করে বা নন প্রসিকিউশন করে সর্বশেষ আদেশটা দিবেন। এই ধরনের বক্তব্য কোর্ট আমাদেরকে ডিরেকশন দিয়েছে। কিন্তু আপনি কোত্থেকে বললেন যে ব্যাংক আমার টাকা পাবে, আমরা টাকা দিয়ে সেটেলমেন্ট করে আসবো, আমাদেরকে একটু সময় দেন, এই ধরনের কোনো বক্তব্য তো ওখানে হয়নি। মিথ্যা বলার কি দরকার? মিথ্যা বললে কি জান্নাতে যাওয়া যাবে? আপনারা নিজেরাই বলেন, আসেন জান্নাতের রাস্তা দেখাই। মিথ্যা বলে কি জান্নাতের রাস্তা দেখানো যায়? জান্নাত তো আগে নিজেরটা ঠিক করতে হবে, তারপরে না অন্যজনকে রাস্তা দেখাতে পারবেন। আপনি নিজেই মিথ্যা বলেন, মিথ্যা বলা মহাপাপ, আপনি নিজেই মিথ্যা বলেন, আরেকজনকে জান্নাতের রাস্তা দেখাতে পারবেন? এই যে যমুনা ব্যাংক আজকেই তাদের মামলা প্রত্যাহার করে নিয়েছে। আমাদের সাথে সেটেলমেন্ট অনেক আগে আমাদের সাথে সেটেলমেন্ট, কোনো কারণে মামলাটা ওনাদের ভুলবশত, ব্যাংকের ভুলবশত মামলাটা রয়ে গেছে। এখন আমার সাথে যদি আপনার ডিসপিউট থাকে, আমি যদি ডিসপিউটটা মীমাংসা করি, সলভ করি, আপনার দায়িত্ব হচ্ছে আমার বিরুদ্ধে যে মামলা আছে সেগুলো আপনি তুলে নেবেন। আপনি মামলা তুলে নেওয়ার দায়িত্ব আপনার, কারণ মামলা আপনি করেছেন। আমি আপনার সাথে সমস্যা সমাধান করার পরেও যদি আপনার মামলা তুলে না নেন, ফলটা কি আমার না আপনার? নিঃসন্দেহে আপনার। তার মানে হচ্ছে ব্যাংক এখানে ফল্ট করেছে। আমার সাথে সমস্যা সমাধান হওয়ার পরেও ব্যাংক যদি মামলা তুলে না নেয়, 22 সালের কথা আমি তো জানিই না নেয়, তাহলে ফলটা কার? ফলটা হচ্ছে ব্যাংকের। কিন্তু উপস্থাপন করলো কে? আপনি। আপনারা যে ব্যাংকে উপস্থাপন করলেন যমুনা ব্যাংক আমার কাছে টাকা পাবে, যমুনা ব্যাংকে উপস্থিত ছিল, যমুনা ব্যাংকে উপস্থিত হয়ে বলছে কোনো লয়ারের মাধ্যমে যে আমার সাথে আমার আপত্তি আছে, উনি ব্যাংক ডিফল্টার বা ঋণ ডিফল্টার বলেছে? বলা নেই। যদি না বলে তাহলে আপনারা কেন বলছেন? আপনাদেরই তো আগ্রহ খুব বেশি। আপনারা পুরো লয়ার টিম ওখানে থাকেন রোলান সাহেবের পক্ষে। কোনো ব্যাংক তো উপস্থিত হলো না এই পর্যন্ত যে আমি টাকা পাবো। যারা টাকা পাবে তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তাদের সাথে আমার সলভ হয়ে গেছে, ঋণ কন্টিনিউ চলতেছে, পাওনা এবং দেনা ধারাবাহিকভাবে চলছে, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা গিয়ে নিজেরাই দাঁড়িয়ে যাচ্ছেন, বলতেছেন অমুক ব্যাংক টাকা পাবে, অমুক ব্যাংক টাকা পাবে, অমুক ব্যাংক টাকা পাবে, অমুক ব্যাংক টাকা পাবে, আর অমুক ব্যাংক টাকা পাবে। টাকা, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। ঋণ গ্রহণ করেছি, পরিশোধ করতেছি। ব্যাংক কিসের ব্যবসা করে? ব্যাংক ব্যবসা করে সুদের। আমি যে টাকা দিচ্ছি সেখানে মূল টাকাও থাকে, সুদও থাকে। আর ব্যাংক যদি লোন না দেয়, ব্যাংক কি চলতে পারবে? লোন দিয়ে তো ব্যাংকগুলো টিকে আছে, পুরো বাংলাদেশের ব্যাংক। ওনারা তো সুদের ব্যবসায়ী করেন। আমার কাছ থেকে তো ব্যাংকগুলো সেটাই নিচ্ছে, সুদই তো নিচ্ছে। আপনি শুধু বলছেন টাকা পরিশোধ করে আসেন।
আর ভাই ঋণ যদি আমি যদি সমস্ত ঋণ পরিশোধ করে ফেলি আর যদি ব্যাংকের কাছ থেকে টাকা না নিই, ব্যাংক চলবে কীভাবে? ব্যাংক তো ঋণ দিয়েই চলে। এই যে ব্যাংক, যমুনা ব্যাংক, উইদাউট সিঙ্গেল মানি ট্রানজ্যাকশন, তারা আজকে তাদের মামলাটা প্রত্যাহার করে নিয়েছে। ভুলটা তাদেরই। আমার ভুল হচ্ছে আমি খবর রাখিনি, আপোষ করার পরে আর খবর রাখিনি মামলার কি হচ্ছে, এটা হচ্ছে আমার ভুল। আর যমুনা ব্যাংকের ভুল হচ্ছে যমুনা ব্যাংক টাকা পেয়ে লয়ারকে বলে নাই যে এই মামলাটা প্রত্যাহার করে নেন, ওরা আজকে প্রত্যাহার করে নিয়েছে। কাল আমরা সেই অর্ডারটা কমিউনিকেট করব। বক্তব্যতে আরও দুটো মিথ্যা তথ্য আছে, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক এশিয়া আমার কাছ থেকে টাকা পাবে। এটা একটা চরম মিথ্যা স্যার। জনাব সরঙ্গী সাহেবের কাছ থেকে সিঙ্গেল পয়সাও তারা পাবে না, কারণ তাদের সাথে আমার লেনদেন অনেক আগে শেষ হয়ে গেছে, লিন অনেক আগে সমাধান হয়ে গেছে, লেনদেন ক্লিয়ার তাদের সাথে আমার, এবং তাদের সেই সর্বশেষ আপডেট আমাদের হাতে আছে, নো অবজেকশন। তো যারা আমার কাছ থেকে টাকাই পাবে না, ওই ব্যাংকে কেন আমি আমার হলফনামায় নিয়ে আসব? যেই ব্যাংকের সাথে আমার কোনো লেনদেন নাই, আমার হলফনামায় কেন আমি তাদের ইনফরমেশন নিয়ে আসব? আপনি বলুন যে তাদের ইনফরমেশন আমরা হলফনামায় আনিনি। যে আমার কাছ থেকে টাকা পাবে না, যার সাথে আমার কোনো লেনদেন নেই, যেই দিন আমি নমিনেশন ফর্ম সাবমিট করব সেদিন যদি তারা আমার কাছ থেকে টাকা না পায়, আমি কেন শুধু শুধু ওই ব্যাংকগুলোর তথ্য আমার হলফনামায় নিয়ে আসবো? কোনো মানে আছে এসবের? নেই। তারা টাকা পাবে না, এই জন্যই আমি আমার হলফনামায় তাদের ইনফরমেশনটা নিয়ে আসিনি। আমরা সহ অবস্থানে রাজনীতি চাই, আমরা রাজনীতির সুন্দর একটা পরিবেশ চাই, আমরা কাদা ছোড়াছুড়ি চাই না। পরিবেশটা ঘোলাটে করলে সবার জন্যই খারাপ। পরিবেশের উপরে সবার নজর রাখা উচিত, যেন মাঠের কর্মীরা খেপে না যায়। অযথা মানুষকে হয়রানি করার কোনো মানে নেই। এখানে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য দিই। আপনারা বললেন যে আপনাদেরকে মামলাবাজ বলা হচ্ছে কেন? আপনারা আপিল করলেন, ভেরি গুড, আপিলে আপনারা হেরে গেলেন। আপিলে হেরে যাওয়ার পর আপনারা ব্যাংকের মামলায় অ্যাড হলেন। ব্যাংকের মামলায় অ্যাড হয়ে আপনাদের প্রার্থীর নামে, অর্থাৎ নুরুল আমিন সাহেবের নামে দুটা সিভিল পিটিশন দায়ের করা হয়েছে। কেন? টাকা পাবে ব্যাংক, ব্যাংকের সাথে আমার সম্পর্ক, আমাদের সাথে সুসম্পর্ক, খুবই ভালো সম্পর্ক, টাকা দিচ্ছি, ওনারা টাকা নিচ্ছে, ওনারা টাকা দিচ্ছে, আমি ইনস্টলমেন্ট দিচ্ছি, খুব ভালো সম্পর্ক। কিন্তু সেই ভালো সম্পর্কটা আপনি মানতে পারছেন না। আপনি আমার বিরুদ্ধে একের পর এক মামলা করে যাচ্ছেন। তো একের পর এক যারা মামলা করে তাদেরকে কি বলা যায়? আপিল করেছেন এই পর্যন্ত, ঠিক আছে, এটা আপনার রাইট একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে। কিন্তু আপনি দুইটা সিভিল পিটিশন করেছেন শ্যামবাজ জজে, দুইটাই এখন বর্তমানে ফুল বেঞ্চে শুনানির জন্য আছে। ওগুলো কেন করেছেন? ওখানে আপনার ইন্টারেস্ট কি? প্রিমিয়ার লিজিংয়ের সাথে আপনার সম্পর্ক কি? আপনি কি প্রিমিয়ার লিজিংয়ের ডিরেক্টর? আপনি প্রিমিয়ার লিজিংয়ের মালিক? ব্যাংক এশিয়ার কথা বললেন, ব্যাংক এশিয়ার সাথে আমার কোনো ঋণ নেই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বললেন, তাদের সাথে আমাদের কোনো ঋণ নেই। আপনি যমুনার সাথে বললেন, যমুনার ডকুমেন্টগুলো আপনি সরবরাহ করছেন, অথচ যমুনার সাথে আমার সেটেলমেন্ট অনেক আগে। তাহলে আপনাদের কি বলা যায়? আপনি তো একটা মামলা দিয়ে স্টপ ছিলেন না, আপনি একের পর এক মামলা করছেন। তো একের পর এক যারা মামলা করে তাদেরকে আর কি বলা যায়? আইনের আশ্রয় আপনি চাইতেই পারেন, এটা খুবই স্বাভাবিক, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। যারা ভিক্টিমাইজ হবে তারা আইনের আশ্রয় চাইবে, কিন্তু ভিক্টিমাইজ না হয়েও, এগ্রিপ্ট না হয়েও, শুধুমাত্র মাঠ থেকে সরানোর উদ্দেশ্যে, শুধুমাত্র খালি মাঠে গোল দেওয়ার উদ্দেশ্যে যদি আমাকে ডিসকোয়ালিফাইড করার জন্য, জননেতা জনাব সরলঙ্গীর ভাইকে ডিসকোয়ালিফাইড করার জন্য, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির প্রার্থীকে ডিসকোয়ালিফাইড করার জন্য আপনি যদি একের পর এক লোকাল স্ট্যান্ডে না থাকা সত্ত্বেও আপনি সিভিল পিটিশন করেন, তাহলে আপনাকে কি বলা যাবে? আপনি রাগ করতেছেন কেন? আপনাদেরকে মামলাবাজ বলা হচ্ছে, তা কি বলা যায় আমাকে বলেন। যাই হোক, অনেক কথা বললাম প্রিয় ফটিকছড়িবাসী। আমরা আসলেই 5ই আগস্টের পর
একটা স্থিতিশীল রাজনীতি চাই, একটা সুন্দর রাজনীতি চাই, একটা প্রতিযোগিতার রাজনীতি চাই, একটা সহাবস্থানের রাজনীতি চাই। মারামারি, দাঙ্গা, হানাহানি, মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এগুলো আসলেই ভালো না। এগুলো থেকে সবাই বিরত থাকা উচিত। সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া ভালো। মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আবার অনেকগুলা মিথ্যা কথা বলতে হয়। একটা মিথ্যা কথা বলবেন, সেটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আরও অনেকগুলো মিথ্যা কথা বলবেন, এটা কখনোই শুভকর হতে পারে না। নথি দেখে কথা বলেন, নথির বাইরে কথা বলবেন না। আর নথির বাইরে অনেকগুলো কথা এখানে মন গড়া চলে আসছে। আমি মনে করি এই মন গড়া কথাগুলো বাদ দিলে আপনার ডিফেন্স করার মতো কোনো বক্তব্য আপনি দিতে পারেন না। আপনাদেরকে যে উপাধি দেওয়া হয়েছিল মামলাবাজ, সেটা আমার মনে হচ্ছে পারফেক্ট, সেটাই কারেক্ট। কারণ এটা কখনোই কোনোভাবেই কাম্য নয় যে যেখানে আপনার কোনো ইন্টারেস্ট নেই সেখানে গিয়ে আপনি ঢুকে একের পর এক মামলা করবেন প্রার্থীকে ডিসকোয়ালিফাইড করার জন্য। সেটা কখনো হতে পারে না। আপনি প্রমাণ করতে পারেন নাই, একটা জিনিস প্রমাণ করতে পারেন নাই যে সরলঙ্গী সাহেব হলফনামায় তথ্য গোপন করেছে। একটা জিনিস, উনি যেদিন হলফনামা দিয়েছেন সেদিনও ঋণখেলাপি ছিলেন না, এবং যেদিন স্ক্রুটিনাইজ করা হচ্ছে সেই দিনও ঋণখেলাপি হচ্ছে না, যেদিন আপিল শুনানি হচ্ছে সেই দিনও ঋণখেলাপি ছিল না। শুধুমাত্র বিকাল 4টার সময় আপনারা যে অর্ডারটা কমিউনিকেট করেছেন, ওই অর্ডারটা কমিউনিকেট করার পরে কোর্টের আপিলের শুনানিতে মনে হলো, আপিল বোর্ডের মনে হলো যে আমাকে এই মুহূর্তে আমার প্রার্থিতা বাতিল করা ছাড়া কোনো উপায় নেই, যেহেতু চেম্বার জজের আদেশ। শুধুমাত্র তখনই আমার প্রার্থিতা বাতিল হয়েছে, এর আগে আপনারা কিছুই প্রমাণ করতে পারেননি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।